আচ্ছা, যদি আমি আপনাকে জিজ্ঞেস করি ভারতের সবচেয়ে ধনী রাজ্য কোনটা বা ধনী শহর কোনটা, আপনি বলবেন মুম্বাই মহারাষ্ট্র, গুজরাট আহমেদাবাদ, কর্ণাটক নয়তো দিল্লি। কিন্তু আজ থেকে মাত্র ১০০ বছর আগে এই প্রশ্নের যে উত্তর ছিল সেটা ছিল একটাই, এবং সেটা হচ্ছে কলকাতা এবং বাংলা। একটা সময় এরকম ছিল কলকাতার ইম্পর্টেন্স, যেখানে বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যে লন্ডনের পর সব থেকে ইম্পর্টেন্ট শহর হচ্ছে কলকাতা ইকোনমিক্যালি, এবং সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সব থেকে ডেভেলপড এবং উন্নত শহর ছিল কলকাতা। কলকাতাকে বলা হতো দ্য সেকেন্ড সিটি অব দ্য ব্রিটিশ এম্পায়ার। এখান থেকেই চলতো জাহাজ, ব্যাংক, বীমা কোম্পানি, স্টক এক্সচেঞ্জ, চা, জুট, কয়লা, রেল এবং ইঞ্জিনিয়ারিং, প্রিন্টিং, এছাড়াও আরো অন্যান্য অনেক জিনিস। সেই বাংলার হাজার হাজার কারখানা আজ বন্ধ, বড় কোম্পানি চলে গেছে, নতুন শিল্প খুবই কম এসছে। প্রশ্ন হলো, বাংলার হলোটা কি? এর জন্য কে দায়ী? ব্রিটিশ, দিল্লি, বামফ্রন্ট, তৃণমূল, নাকি বর্তমানে বিজেপি, নাকি সব থেকে বড় কারণ আমরা সবাই? আজকের ভিডিওতে আমরা দেখে নেব কি করে একটা সময় দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট সিটি ইন ব্রিটিশ এম্পায়ার থেকে কলকাতা পরিণত হলো স্ট্রাগলিং সিটিতে, যেখান থেকে আজ কাতারে কাতারে সংখ্যায় যুব সমাজ কলকাতা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আর কলকাতাকে বলা হচ্ছে অ্যান ওল্ড এজ হোম। কিন্তু ভিডিওটা বিশ্লেষণ শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, এবং চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। বাংলা কতটা ধনী ছিল? 1757 সালের আগেও বাংলা ছিল বিশ্বের অন্যতম সমৃদ্ধ অঞ্চল। ইউরোপীয় ব্যবসায়ীরা বাংলায় আসতো, কারণ এখানে ছিল মাসলিন, সিল্ক, চিনি, ধান, লবণ, হস্তশিল্প, জাহাজ নির্মাণ। বাংলার কাপড় ইউরোপে বিলাসবহুল পণ্য হিসাবে বিক্রি হতো। তারপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে, পলাশির যুদ্ধ হয় এবং বাংলার সম্পদ ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রণে চলে যায়। কিন্তু একটা মজার বিষয়, শোষণ চললেও এটাকে অস্বীকার করা যায় না যে ব্রিটিশরা যে অপরিসীম শোষণ চলেছে কলকাতায়। কিন্তু কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী হওয়ায় প্রশাসন, বন্দর, রেল, ব্যাংক, আদালত সবকিছু এখানে গড়ে ওঠে। ফলে কলকাতা একই সঙ্গে যেরকম শোষিত ছিল, আবার অর্থনৈতিক কেন্দ্রও ছিল। একবার কল্পনা করুন, আপনি 1920 সালের কলকাতায় দাঁড়িয়ে আছেন। হাওড়া ব্রিজ তখনও কিন্তু হয়নি, কিন্তু বন্দর ভরা আছে বিদেশি জাহাজে, হাজার হাজার ট্রাক, বিশ্বের সবচেয়ে বড় জুট মিল, এশিয়ার অন্যতম বড় রেলওয়ে সদর দপ্তর, বড় বড় ব্যাংকের হেড অফিস, বীমা কোম্পানি, ব্রিটিশ ব্যবসায়ী, মারোয়ারি শিল্পপতি, বাংলা, বিহার, ওড়িশা, আসাম এইসব অঞ্চলের অর্থনীতি কলকাতা কেন্দ্রিক। এটাই ছিল ভারতের অর্থনৈতিক হৃদস্পন্দন। তারপর এলো দেশভাগ 1947 সালে, আর বাংলা পেল সবচেয়ে বড় অর্থনৈতিক ধাক্কা। কারণ জুট চাষের 75 থেকে 80% এলাকা চলে গেল পূর্ব পাকিস্তানে বা বর্তমানে যা বাংলাদেশ। কিন্তু বেশিরভাগ জুট মিল রয়ে গেল পশ্চিমবঙ্গে। অর্থাৎ কারখানা তো আছে, কিন্তু কাঁচা মাল নেই। এক রাতের মধ্যে একটি সম্পূর্ণ শিল্প সংকটের মধ্যে পড়ে গেল। এর সঙ্গে প্রায় 50 লক্ষেরও বেশি উদ্বাস্তু পশ্চিমবঙ্গে আসে পরবর্তী কয়েক দশকে। একটি ছোট রাজ্যের উপর বিশাল সামাজিক ও আর্থিক চাপের সৃষ্টি হয়। এবার আমরা এমন একটা নীতির কথা বলবো যেটাকে অনেক অর্থনীতিবিদ স্বাধীন ভারতের সবচেয়ে বিতর্কিত নীতিগুলির মধ্যে, শিল্প নীতিগুলির মধ্যে বলে মনে করেন। নামের মধ্যে বিষয়টা খুব সাধারণ, ফ্রেইট ইকুয়ালাইজেশন পলিসি। শুনতে খুব জটিল, কিন্তু বিষয়টা খুবই সহজ। ধরুন, আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আমার বাড়ির পাশেই একটা আম বাগান আছে, আর আমার বন্ধু থাকে 500 কিলোমিটার দূরে। স্বাভাবিকভাবেই আপনি আমটা কম দামে পাবেন, আপনার বন্ধুকে পরিবহনের খরচটা দিতে হবে, ট্রাভেলিং কস্ট দিতে হবে, কুরিয়ার কস্ট, ফলে তার খরচাটা বেশি পড়বে। এটাই স্বাভাবিক অর্থনীতি। ঠিক একই ব্যাপার শিল্পের ক্ষেত্রেও। যে রাজ্যে কয়লা আছে, যে রাজ্যে লোহার আকরিক আছে, সেই রাজ্যে স্টিলের কারখানা বসানো বা কয়লার একটা পরিশোধনাগার বসানো অনেক বেশি সস্তা, কারণ কাঁচামালটা দূর থেকে আনতে হয় না। এই প্রাকৃতিক সুবিধাটাকেই বলা হয় লোকেশন অ্যাডভান্টেজ। আর পশ্চিমবঙ্গে সেই সুবিধা ছিল। কয়লা ছিল রানীগঞ্জে, লোহার খনি ছিল পাশের বিহার ও ওড়িশায়, রেল লাইন ছিল, বন্দর ছিল, বিদ্যুৎ ছিল। অর্থাৎ ভারতে ভারী শিল্প গড়ে ওঠার জন্য বাংলা ছিল সবচেয়ে সুবিধাজনক জায়গাগুলোর একটি। কিন্তু 1952 সালে কেন্দ্র সরকার শুরু করলো ফ্রেইট ইকুয়ালাইজেশন পলিসি। এই নীতির মূল কথা ছিল, দেশের যেখানেই কারখানা তৈরি হোক না কেন, কয়লা, লোহা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ পরিবহনের যে অতিরিক্ত খরচ, তা সরকার ভর্তুকির মাধ্যমে সমান করে দেবে। অর্থাৎ আপনি যদি কলকাতায় কারখানা করেন, অথবা আপনি যদি 1500 কিলোমিটার দূরে পাঞ্জাব, গুজরাট বা তামিলনাড়ুতে কারখানা করেন, কাঁচা মাল আনার যে খরচ, সেই পার্থক্য অনেকটাই চলে যাবে, কারণ সরকার ভর্তুকি দিয়ে দেবে। এখন প্রশ্ন হলো, এর ফলে কি হলো?
পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যার সবচেয়ে বড় অর্থনৈতিক সুবিধাটাই গেল কমে। আগে যেখানে শিল্পপতিরা বলতেন কয়লার কাছেই কারখানা বসাই, এখন তারা বলতে পারেন বাজারের কাছে কারখানা বসাই, অর্থাৎ মুম্বাইয়ের কাছে, আহমেদাবাদের কাছে, চেন্নাইয়ের কাছে, দিল্লির কাছে। কারণ কাঁচামাল আনার খরচটা আর কোনো বড় সমস্যা নয়। একটা উদাহরণ দিই, ধরুন 1951 সালে আপনি একটি স্টিল কারখানা খুলতে চান। আপনার সামনে দুটি বিকল্প, একটি দুর্গাপুর, অন্যটি আহমেদাবাদ। ফ্রেট ইকুয়ালাইজেশন পলিসির আগে দুর্গাপুর ছিল অনেক বেশি সস্তা, কারণ কয়লা আর লোহা ছিল কাছেই। কিন্তু নীতি চালু হওয়ার পর আহমেদাবাদে কারখানা বসানোটাও প্রায় সমান প্রতিযোগিতামূলক হয়ে গেল। তাহলে অনেক শিল্পপতি স্বাভাবিকভাবেই ভাবতে শুরু করলেন, যেখানে বাজার বড় সেখানেই কারখানা করি। এর মানে কি এই নীতি কি একা বাংলার ধ্বংস করেছে শিল্প? না, এটাও কিন্তু বলা ভুল হবে। কারণ একই সময় দেশ ভাগ হয়েছে, জুট শিল্প সংকটে, শ্রম অস্থিরতা বেড়েছে, পুরনো প্রযুক্তি বদলানো হয়নি, রাজনৈতিক অনিশ্চয়তা ছিল। কিন্তু অনেক অর্থনীতিবিদের মতে কিন্তু ফ্রেট ইকুয়ালাইজেশন পলিসি পশ্চিমবঙ্গের প্রাকৃতিক শিল্প সুবিধাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দেয়। অর্থাৎ যে সুবিধা বাংলার ভৌগোলিক পরিস্থিতি বাংলাকে দিয়েছিল, সরকারের নীতি সেই সুবিধার মূল্য অনেকটাই কমিয়ে দেয়। আর সেখান থেকেই শুরু হয় ভারতের শিল্প মানচিত্রে ধীরে ধীরে পশ্চিম এবং দক্ষিণমুখী পরিবর্তন। তবে এই নীতির সমর্থকেরাও ছিলেন। তাদের যুক্তি ছিল, যদি সব শিল্প শুধু কয়লার কাছেই গড়ে ওঠে, তাহলে দেশের বাকি এলাকাগুলোতে তো শিল্পোন্নতি হবেই না। তাই পিছিয়ে থাকা রাজ্যগুলিকেও সমান সুযোগ দিতে এই নীতি আনা হয়েছিল। অর্থাৎ এই নীতি একদিকে কিছু অঞ্চলের শিল্পায়নের সুযোগ বাড়িয়েছে, অন্যদিকে পূর্ব ভারতের প্রাকৃতিক প্রতিযোগিতামূলক যে সুবিধা সেইটা কিন্তু কমিয়ে দিয়েছে। এবং এই কারণেই আজও অর্থনীতিবিদের মধ্যে ফ্রেট ইকুয়ালাইজেশন পলিসি নিয়ে বিতর্কের কোনো শেষ হয়নি। 1960 এবং 70-এর দশকে পশ্চিমবঙ্গের শ্রম আন্দোলন ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ধর্মঘট, ঘেরাও, কারখানা বন্ধ, রাজনৈতিক সংঘর্ষ। অনেক শিল্পপতি মনে করেন এখানে ব্যবসা চালানোটাই খুব কঠিন। কেউ কেউ উৎপাদন অন্য রাজ্যেও সরিয়ে নেন। তবে এটাও সত্যি, শ্রমিকদের আন্দোলনের পেছনে কম মজুরি, অনিরাপদ কর্মপরিবেশ এবং শ্রম অধিকার নিয়েও বাস্তব অভিযোগ ছিল। অর্থাৎ গল্পটা কিন্তু একপাক্ষিক নয়। শিল্পপতি বনাম শ্রমিক এত সহজ সমীকরণ কিন্তু নয়। তাহলে কি শুধু বামফ্রন্টই দায়ী? অনেকেই বলেন সব দোষ বামফ্রন্টের। কিন্তু বামফ্রন্ট ক্ষমতায় আসে 1977 সালে। তার আগে দেশভাগ হয়ে গেছে, ফ্রেট ইকুয়ালাইজেশন পলিসি চালু হয়েছে, অনেক শিল্প ইতিমধ্যেই সমস্যায় আছে। অন্যদিকে এটাও সত্য যে দীর্ঘ বাম শাসনের সময় পশ্চিমবঙ্গের নতুন কোনো বড় শিল্পের আকর্ষণের দিক থেকে কিন্তু পিছিয়ে পড়ে। সিঙ্গুর ও নন্দীগ্রামের মতো ঘটনা শিল্প বিনিয়োগের ভাবমূর্তিকে প্রভাবিত করে। অর্থাৎ ইতিহাসকে কিন্তু কোনোদিন এক লাইনে ব্যাখ্যা করা যায় না। আজও পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম বড় অর্থনীতি। কৃষিতে শক্তিশালী, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পেও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং এটা ছাড়াও বর্তমানে পশ্চিমবঙ্গ ফরেন ট্যুরিস্ট অ্যাট্রাকশনের মধ্যে গোটা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করছে। কলকাতা এখনও পূর্ব ভারতের প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলির মধ্যে একটি। কিন্তু একটা সময় যে বাংলা শিল্প, ব্যাংকিং, জাহাজ, প্রকৌশল, আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের নেতৃত্ব দিত, সেই অবস্থানে কিন্তু আজ আর নেই। তাহলে বাংলাকে কে ধ্বংস করলো? উত্তরটা হয়তো আপনাকে হতাশ করবে, কারণ বাংলাকে কোনো একজন বা একটা পলিটিক্যাল পার্টি ধ্বংস করেনি, একটি কোনো সরকার ধ্বংস করেনি, বরং ব্রিটিশ উপনিবেশবাদ, দেশভাগ, কেন্দ্রীয় অর্থনৈতিক নীতি, শিল্পনীতির পরিবর্তন, শ্রম ব্যবস্থার সংঘাত, রাজনৈতিক সিদ্ধান্ত এবং বিশ্ব অর্থনীতির পরিবর্তন, সব মিলিয়েই বদলে গেছে বাংলার ভাগ্য। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা অতীত নয়, প্রশ্নটা ভবিষ্যৎ। বাংলা কি আবার ভারতের অন্যতম শিল্পশক্তি হতে পারবে, নাকি আমরা শুধু অতীতের গৌরব নিয়েই গল্প করে যাব? কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ভিডিওটি নিজের বন্ধুদের মধ্যে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি আবার ফিরবো এরকমই আরেকটি ফ্যাকচুয়াল ভিডিও নিয়ে আপনাদের সাথে। ধন্যবাদ।